আগের দিন যতটা হয়েছিল তার মধ্যে কোনো কোয়ারি আছে? কি রে? আগের দিন যতটা হয়েছিল কোনো কোয়ারি আছে? হ্যালো? না স্যার। বল। আগের দিন যতটা ক্লাস হয়েছে কার কি কোয়ারিজ আছে? আবু তোর কতটা হয়েছে? আবু, আরে অ্যানসার দে, অ্যানসার দে। প্রচুর স্যার শরীর আমার খারাপ। একটা কোয়ারি আছে। হ্যাঁ বল। স্যার বলছি স্যার, একটা গ্লোবালি একটা ভ্যারিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করছি। হুম। তো ওইটা আরেকটা মানে ওর মধ্যে একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন আছে, তো ওই ফাংশনের মধ্যে কি ওই গ্লোবাল ভ্যারিয়েবলটাকে আনা যাবে তো না? হুম। হ্যাঁ, গ্লোবাল ভেরিয়েবলকে তুই তো যেখানে খুশি কল করতে পারবি। মানে ওই ফাংশনের যদি কোনো ভ্যারিয়েবল, ওটা তখন অন্য ফাংশনের মধ্যে কাজ করবে না? না, গ্লোবাল মানে ভেরিয়েবল গ্লোবালিটা। হলে তুই সেটাকে সব জায়গায় ইয়ে করতে টানতে পারবি। লোকাল হয়ে গেলে সেটাকে আর তুই টানতে পারবি না, কারণ সেটা তো ওই জায়গার মধ্যে রেস্ট্রিক্ট হয়ে গেল। এই আসতে সবাই, ওটা তো ওই জায়গার মধ্যে ইয়ে হয়ে গেল, রেস্ট্রিক্ট হয়ে গেল। ওটাকে তো তুই টানতে পারবি না। বুঝতে পারলি? আচ্ছা। ওকে। হ্যাঁ নবদ্বীপ, লেট কেন রে? কি করছিস? আচ্ছা, আগের দিন যতটা হয়েছিল ততটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। নবদ্বীপ, কোনো হ্যাঁ স্যার। কোয়ারি? না স্যার, প্র্যাকটিক্যালি এখনো সেরকম করিনি। তো প্র্যাকটিক্যালি করলে তখন পরে বলবো। আচ্ছা, যখনই কোয়ারিজ হবে আমাকে সঙ্গে সঙ্গে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবি। ওই আসতে সবাই, ক্লাস চলছে। এটাকে একটু টেনে দে তো, দরজাটাকে একটু টেনে দে তো। স্যার, স্যার হ্যাঁ বল। বলছি একটা পিকনিক হোক না। হ্যাঁ, পিকনিক একটা হোক না সেন্টার থেকে। আমি তো সব জায়গায় যেতে রাজি আছি, অ্যারেঞ্জটা তো করতে হবে। আমরা বল। মেসেজ করেছিলাম, আর বাবলু স্যার বলছে হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে তো তারপরে বাবলু তো স্যার আর যখন message- বলেছে হবে, ঠিক আছে, আমি কালকে যাব সেন্টারে, কালকে গিয়ে বাবলু স্যারকে বলবো। যদি ওকে। যদি করা যায় একটা নেক্সট মান্থে। এই মান্থে আর হবে না, এই মান্থে আমার পুরো ভর্তি হয়ে গেছে সব। ওকে। নেক্সট মান্থে হবে, একবার বলে দেখবো। ওখানে তো বাবলু স্যারই অ্যারেঞ্জ করবে। তোদের সুন্দরবনের দিকে আমার তো যাওয়ার কথা আছে, এবারে এখন যাওয়া হবে কিনা জানি না। তো বাড়ি থেকে তাহলে ঘুরে যাবেন? আরে আমার খুব ইচ্ছা আছে এবারে ওই সুন্দরবনের দিকটা যাওয়া। আগের বার ঘুরে এসেছিলাম, একদিন ঘুরে ঠিক পোষায়নি। ও, এখন তো সাগর চলছে, হ্যাঁ। যেতে পারেন। আরে এই মাসটা সব ছুটির দিনগুলো বুকড হয়ে আছে। ওরে সবাই আসতে কথা বল। আচ্ছা, আজকে যেটা দিয়ে স্টার্ট হবে আমাদের জাভাস্ক্রিপ্টে, আগের দিন স্ট্রিংগুলো হচ্ছিল এখানে, ঠিক আছে? আচ্ছা, এগুলোকে ধর এই ক্লকটা বাদ দিয়ে বাকিগুলোকে আমি একটু ডিলিট করে দিই। স্টাইল, H2 তে একটা স্টাইল দিয়ে রাখি। প্যাডিং সাপোজ 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার
div test. JavaScript আজকে হবে তোদের এইখান থেকে অবজেক্ট মডেল অ্যান্ড ফর্ম ভ্যালিডেশন। আগের দিন এইটা পুরোটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে অবজেক্ট মডেল অ্যান্ড ফর্ম ভ্যালিডেশন। ওকে, ফার্স্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই মডেলটাকে অ্যাকচুয়ালি ফলো করে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। সো ওকে, দাঁড়া এটাকে এই মিলি সেকেন্ডটাকে অফ করে দিই, বড্ড বেশি চোখে লাগছে। ওকে, তোর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আগে ডকুমেন্ট অবজেক্ট মডেল। অর্থাৎ একটা এইচটিএমএল এ যখন আমরা কাজ করছি তখন কিভাবে পুরো জিনিসটা সেট হয়, অর্থাৎ কিভাবে তোর জাভাস্ক্রিপ্ট টোটাল কন্টেন্টটাকে রিড করে। প্রথমত হচ্ছে ফার্স্টটাকে আমরা যেটা বলি ডকুমেন্ট। ডকুমেন্ট মানে হচ্ছে এন্টায়ার ইয়েটা আগে রেডি হয়, ডকুমেন্ট রেডি হওয়ার পরেই তারপর পুরোটা আমার রান করে এইচটিএমএল কোড ফোডগুলো। তো এইচটিএমএলটাকে ধরা হয় রুট এলিমেন্ট, তার আন্ডারে হেড বডি হচ্ছে সাব এলিমেন্ট, হেডের আন্ডারে টাইটেল একটা এলিমেন্ট তার টেক্সট, বডির আন্ডারে যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ হচ্ছে এক একটা এলিমেন্ট, আর তার টেক্সট হিসেবে হচ্ছে ভেতরের কন্টেন্টগুলো, আর এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট যেগুলো থাকে অ্যাট্রিবিউটগুলোকে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করতে পারে জাভাস্ক্রিপ্ট। কেন এটা দেখানো হয়েছে, এটা দেখানোর কারণ হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন কোন জায়গাগুলো মানে এডিটেবল সেই জায়গাগুলো হচ্ছে এইগুলো। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগকে এডিট করতে পারবে, প্রত্যেকটা ট্যাগের টেক্সটকে এডিট করতে পারবে, প্রত্যেকটা ট্যাগের এলিমেন্টকে এডিট করতে পারবে, প্রত্যেকটা ট্যাগকে ধরে রিমুভ বা অ্যাড করতে পারবে, এলিমেন্টগুলোকেও ঠিক সেমভাবে। অর্থাৎ এইভাবে তোর জাভাস্ক্রিপ্ট কাজ করে। আমরা যে লিখি না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা তার ইয়ে দিই, দ্যাট মিনস আমরা পার্টিকুলার একটা এলিমেন্টকে আগে চুজ করি, তার আমি ইনার এইচটিএমএল অর্থাৎ তার ভেতরের যে পার্টটা সেইটার ওপরে আমরা কাজ করি। এইটা হচ্ছে সেইটার মডেলটা এখানে দেয়া আছে। নেক্সট তাকে এখানে বলা আছে যে উইথ দ্য অবজেক্ট মডেল জাভাস্ক্রিপ্ট গেটস অল দিস ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট আ ডাইনামিক এইচটিএমএল। JavaScript can change all the HTML element, can change all the HTML attributes, can change all the CSS styles, remove the existing HTML element and attributes, add new element and attributes, react to all existing HTML events in the page and create a new event on the page। অর্থাৎ আমার নিউ ইভেন্ট ক্রিয়েট করতে পারে, প্লাস যেগুলো এক্সিস্টিং ইভেন্ট আছে সেইগুলোর ওপরেও কিন্তু কল করতে পারে। নিউ ইভেন্ট কীভাবে কল করে ক্রিয়েট করে, দেখ আমরা নর্মালি জানি হোভার ফাংশন তোর বা ক্লিক ফাংশন এগুলো কাজ করে শুধুমাত্র অ্যাঙ্কারের সঙ্গে, অ্যাঙ্কার বা বাটনের সঙ্গে, অন্যগুলোতে কিন্তু সেইভাবে কাজ করে না। বাট আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা স্প্যানে বা একটা এলআইয়ের মধ্যেও ক্লিক ফাংশন বা হোভার ফাংশনকে অ্যাক্টিভেট করিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কিন্তু তোর নতুন ইভেন্টগুলোকে ক্রিয়েট করে। ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, তার এগেনস্টে বিভিন্ন কোড রান করে। ক্লিয়ার হয়েছে কিরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে,
দেন হচ্ছে HTML DOM is a standard for how to get change, add or delete HTML elements. It is defined the HTML elements as a object, properties of all HTML elements, method to access all HTML elements, অর্থাৎ HTML এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা মেথড ইউজ করি। মেথড মানে এখানে ফাংশন। সো ফাংশন ইউজ করতে পারি, যার থ্রু দিয়ে আমরা প্রত্যেকটা HTML এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো বা কানেক্ট স্যার করাতে পারবো। বলছি, অবজেক্টের মধ্যে যদি হচ্ছে ফাংশন থাকে ওটাকে কি মেথড বলে? না, অবজেক্টের মধ্যে ফাংশন থাকলে ওটাকে না, এটা তো হচ্ছে HTML এলিমেন্টগুলোকে অ্যাজ এ অবজেক্ট হিসেবে ধরছে। অবজেক্ট হিসেবে মানে কিন্তু ওই অবজেক্ট না, মানে আমরা যেটা আগের এটাতে অবজেক্ট পড়েছি এই অবজেক্ট কিন্তু না। আচ্ছা যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়, উপসের কনসেপ্ট যেটা, সেই কনসেপ্ট অনুযায়ী এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট। আচ্ছা তাহলে আচ্ছা প্রত্যেকটা HTML এলিমেন্টকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে এবং সেটার ওপর বেস করে কাজ করে। যেমন ধর কোনো একটা বক্স থেকে, কোনো একটা ধর ওখানে ইনপুট টাইপ বক্স আছে, সেখান থেকে কোনো একটা ভ্যালুকে তুলবে, তাহলে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই বক্সটাতে আমরা একটা আইডি দিচ্ছি, আইডি দিয়ে এই বক্সটাকে আলাদা করে আইডেন্টিফাই করানো হচ্ছে অ্যাজ এ অবজেক্ট। এবার সেই অবজেক্টটা ধরে আমি কাজ করছি, সেই অবজেক্টের মধ্যে যে প্রপার্টিজ অফ ভ্যালুগুলো আছে সেইগুলোকে আমরা তোর ওখান থেকে তুলছি। আচ্ছা আচ্ছা বুঝতে এই এই হিসেবে বলা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা মেথডস টু অ্যাক্সেস অল দ্য HTML এলিমেন্ট, মেথডস মিনস হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট হয়, যে ফাংশনের থ্রু দিয়ে আমরা যে কোনো ফাংশন ক্রিয়েট করতে পারি এবং সেই ফাংশনগুলো ক্রিয়েট করে সেই ফাংশনের থ্রু দিয়ে HTML এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি, মডিফাই করতে পারি, তাই তো? ভালো করে ভাব, প্রত্যেকটা HTML এলিমেন্টকে তোর অন ক্লিক হোক, অন হোভার হোক, এই মানে ফাংশনগুলো বা মেথডগুলো দিয়ে আমি অবজেক্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা। আর লাস্ট হচ্ছে ইভেন্ট ফর অল HTML এলিমেন্টস, HTML এর যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টসের এগেনস্টে ইভেন্টটাকে অন করানো যায়, যেটা তুই কিন্তু সহজে পারবি না। ইভেন্টটা মেনলি আমরা জানি, ইন জেনারেলি আমরা ইভেন্টটা কাজ করাই হচ্ছে অ্যাঙ্কারের এগেনস্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা বাটনের এগেনস্টে। তো এখানে প্রত্যেকটা HTML এলিমেন্টসের যে ইভেন্টসগুলো অ্যাভেলেবেল আছে সেই ইভেন্টসের প্রত্যেকটা ইভেন্টকে অ্যাক্সেস করতে পারে। মানে আমি যদি চাই LI এ গিয়ে ক্লিক করলেও একটা ফাংশন রান করবে, এরকমও করা যায়, ঠিক আছে। বাকি সবাই কি হলো? মানে স্যার এলআই তে ওইরকম আইডি দিয়ে ধরে ফাংশন চালালে ওই ওরকম প্রসেসই তো? হ্যাঁ, আচ্ছা LI তে যদি আমি ক্লিক ফাংশন দিই তাতেও কাজ করবে। যেমন ধর এখানে, দাঁড়া, এখানে আমি দেখাচ্ছি ওটা LI তে করে, ঠিক আছে, আচ্ছা আমি ওটা দেখিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এইবার কিভাবে কাজ করবে এটা, অ্যাকচুয়াল কিভাবে কাজ করে, দেখ, যে এলিমেন্টগুলোকে আমি চুজ করব সেই এলিমেন্টগুলোকে চুজ করার মেথড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে আমি চুজ করতে পারি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে চুজ করতে পারি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তাহলে ক্লাস নেম দিয়েও আমি কিন্তু চুজ করতে পারি। তাহলে এখানে ধর একটা ফাংশন fn টেস্ট, where e,
দেখি এটা কাজ করে কিনা। দেখ কাজ করছে। হুম। দেখ এটা কিন্তু কোনো বাটন না, এটা জাস্ট একটা ডিভ। তাহলে আমি যখন ডিভের ওপরে ক্লিক করছি, দেখ এটা কিন্তু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখানে ডকুমেন্ট ডট গেট বাই ট্যাগ নেম, আর ট্যাগ নেমটা কি এখানে ধর ডিভ। ট্যাগ নেমটা নিচ্ছে না কেন? দাঁড়া, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। ওরে আস্তে আস্তে আস্তে। না, এখানে যদি আমি বাটন দিয়ে দিই, এখানে ধরছে না ট্যাগ নেমটা। When the call tag name lowercase is argument before proceeding. This is the when trying to match the camel case of SVT element. The bug is similar to get element by tag name. Element except get elements by tag name. Documented query selector for powerful selection
সিলেক্টরস ভায়া ওকে। ট্যাগ নেমটা কাজ করছে না কেন কে জানে। ট্যাগ নেম আচ্ছা ট্যাগ নেমটা অন্য কাজে ইউজ হয় ওই জন্য এখানে ধরছে না। ঠিক আছে, আমরা বেসিক্যালি আইডি দিয়েই যাব এখানে আপাতত। ঠিক আছে, তারপরে তো ওটাকে দেখছি আমি। ওকে, তো এইটা হচ্ছে ফার্স্ট ইয়ে যে এখানে আমরা আইডেন্টিফাইটা কিভাবে করি। সেকেন্ড হচ্ছে এখানে document dot get element by id method। এখানে this is the most common way to access an html element is to use the id of the element, যেটা অর্থাৎ আইডি দিয়ে আমরা পুরো html এলিমেন্টটাকে ধরতে পারি এবং তার ভেতরের ভ্যালুটাকেও নিতে পারিস বা তার সেইটাকে নিয়ে তুই কাজ করতে পারিস এখানে, যেটা আমরা অলরেডি করে এসেছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মানে বা ধর ডেমো ধর ওরকমভাবে ওখানে নিয়ে নিলে এবার তার বিভিন্ন চেঞ্জেসগুলো আমরা করতে পারি এটা দিয়ে। ঠিক আছে, এখানে দেখ স্টাইল কালার এটা দিয়েছে অর্থাৎ কালারটাকে চেঞ্জ করছে এখানে। ঠিক আছে, তো এটাগুলো একটা। এবার আয় ইনার এইচটিএমএল। এইটা হচ্ছে ইনার এইচটিএমএল কনসেপ্ট, অর্থাৎ ইনার এইচটিএমএল যেটা করি সেটা হচ্ছে দুটো ট্যাগের ভেতরকার যে কন্টেন্টটা, দুটো ট্যাগের ভেতরকার যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাকে আমরা ইনার এইচটিএমএল দিয়ে তুলি। ঠিক আছে, আর কি হলো রে। ওকে, আচ্ছা নেক্সট আয় এইটাতে। এটা হচ্ছে একটা কন্টেন্টকে কিভাবে ডাইনামিক্যালি আমরা অ্যাড করতে পারবো সেইটা, অর্থাৎ রান টাইমে আমরা কন্টেন্ট অ্যাড করব। এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ডিভ রাখছি, এখানে ভালো করে দেখ, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ডিভ রেখে দিয়েছি, নিচে এখানে লিখে দিচ্ছি অ্যাড কন্টেন্ট। এইবার এই ডিভটার ভেতরে আমরা সেই কন্টেন্টগুলোকে অ্যাড করতে থাকবো। ঠিক আছে, তাহলে এইখানে এফএন কন্টেন্ট, এখানে ফার্স্ট ফাংশনটাকে নিলাম, এফএন কন্টেন্ট। এখানে প্রথম করব কি, কন্টেন্টটাকে অ্যাড করতে হলে ফার্স্ট আগে তোকে এই টেক্সট নোটটাকে লিখতে হবে, অর্থাৎ এইখান থেকে ইয়ে করতে হবে। দেখ প্রথমে আমার লিখতে হবে এলিমেন্টটাকে ক্রিয়েট করো, তাহলে ফার্স্ট আগে এখানে এলিমেন্ট। যখন ক্রিয়েট এলিমেন্ট করছি কিভাবে, একটা ভেরিয়েবল নিচ্ছি var
এলিমেন্ট একটা ভেরিয়েবল নিলাম ইকুয়ালস টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করে এখানে আমি একটা এলিমেন্টের নাম দিলাম, ধর সাপোজ পি। প্রথম আমার এলিমেন্টটা ক্রিয়েট করলাম, এই এলিমেন্টটা যখন ক্রিয়েট করবি তখন অ্যাকচুয়ালি এরকম একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ মেমোরিতে একটা ব্ল্যাঙ্ক পি ক্রিয়েট হয়ে যাবে। প্রথম এটা গেল। নেক্সট হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট, এখানে আমি আর একটা নিলাম var equals to document dot create text node। কন্টেন্টটা ক্রিয়েট জন্য হচ্ছে আমার এখানে ক্রিয়েট টেক্সট নোড। এবার এই টেক্সট নোডের ক্ষেত্রে আমি লিখে রাখলাম দিস ইজ প্যারাগ্রাফ। মানে স্যার টেক্সট নোটটা বলতে মানে পি এর মধ্যের কন্টেন্ট গুলো তৈরি হবে ওটা? হ্যাঁ, বাট প্রথমে পি এর মধ্যে কন্টেন্টটা তৈরি হবে না, কন্টেন্টটা তৈরি হবে পি এর বাইরে, কারণ এটা আমি ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড বলেছি, ডকুমেন্টে তৈরি হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার পিটা বানিয়ে আমার কি হবে? হ্যাঁ এইবার পিটাকে ইয়ে করলাম, ক্রিয়েট টেক্সট নোড হলো। এবার হচ্ছে এলএম ডট ওটা কি বলে ভুলে যাচ্ছি, দাঁড়া, অ্যাপেন চাইল্ড ডট অ্যাপেন চাইল্ড। এই অ্যাপেন চাইল্ড হিসেবে কাকে অ্যাপেন্ড করা হচ্ছে? কন্টকে। এই যখন এটা করবি তখন এটা ঢুকলো। আচ্ছা আচ্ছা, অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে ঢুকতে। হ্যাঁ, এইবার তার পরের লাইনে আমি করলাম ডকুমেন্ট ডট, মানে স্যার ক্রিয়েট টেক্সট নোট না করলে অ্যাপেন্ড চাইল্ড করানো যাবে না? না ওগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বানিয়ে একটা একটা চাইল্ডে ঢোকানো হবে। ফার্স্টে টেক্সট নোটটা পি এর মধ্যে ঢুকলো, এবার গোটা পিটা গিয়ে বডিতে ঢুকবে। আচ্ছা, ঠিক আছে, দেখ এইখানে আমি যদি অ্যাড কন্টেন্টে ক্লিক করি, দেখ প্রত্যেকবার আমার দিস ইজ প্যারাগ্রাফ বলে ঢুকছে। হলো, লাস্ট লাস্ট লাইনটা বুঝতে পারলাম না, বডিটা কেন করা হলো? এটা ডকুমেন্ট ডট বডিতে অ্যাড হলো। তাহলে অ্যাপেন্ড করলে তো শেষে গিয়ে অ্যাড হবে। এখানে তো ফাংশন দুটো হয়, একটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, একটা প্রিপেন্ড চাইল্ড। হ্যাঁ, অ্যাপেন্ড মানে হচ্ছে চাইল্ড এলিমেন্টগুলোর একদম শেষে গিয়ে আর একটা অ্যাড হবে, আর প্রিপেন্ড মানে হচ্ছে চাইল্ড এলিমেন্টগুলোর একদম প্রথমে ওপরে অ্যাড হবে, মানে পেরেন্টের পরেই। পেরেন্টের মধ্যে। তাহলে এখানে পেরেন্ট হিসেবে আমরা বডিটাকে দিয়েছি, এর আচ্ছা, জায়গায় যদি আমি দিয়ে দিই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি করে দিলাম বক্স। এবার দেখ
হচ্ছে অ্যাপেন্ড, দেখ বক্সের মধ্যে গিয়ে ঢুকছে প্রত্যেকবার যতবার ক্লিক করবি। আচ্ছা, বুঝতে পারছি। বাট এখানে একটা জিনিস দেখ, প্রথম কথা হচ্ছে এখানে যতবার ক্লিক করছি একই টেক্সট আসছে। তাহলে আমি যদি এটাকে ডাইনামিক করতে চাই, যে টেক্সটটা আর ট্যাগগুলো ইউজার ডিফাইন করে দেবে, তো সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস চলে আসবে, সেক্ষেত্রে আমার কিছু রেস্ট্রিকশনস চলে আসবে। সমজিৎ এলিমেন্ট স্টার্ট করেছিস? শুনতে পাচ্ছিস না কিছু বল। হ্যালো, বলছি এলিমেন্ট স্টার্ট করেছিস? আমাকে চ্যাটে লেখ, হোয়াটসঅ্যাপে হোক বা এখানে হোক, চ্যাটে লেখ। এলএমএস এর স্ট্যাটাসটা আমাকে লিখে পাঠাবি। দেখ অ্যাপেন চাইল্ড করছে কারণ হচ্ছে বক্সে ঢুকছে। তাহলে এইবার আমার কথা হচ্ছে যখন আমি অ্যাড কন্টেন্ট করব, ইউজারের কাছ থেকে আমার ইয়ে চাইবে, ডিটেলস চাইবে। ইউজারের কাছ থেকে জানতে চাইবে যে কোন ট্যাগটা ওখানে দেবে আর কোন ট্যাগ, ওখানে ইউজারের কাছ থেকে ইয়ে করবে যে কোন ট্যাগটা নেবে। তাহলে তার জন্যে ফার্স্ট যেটা করতে হবে, ক্রিয়েট এলিমেন্টের ক্ষেত্রে এখানে আমি দিচ্ছি var x equals to prompt, এখানে লিখে দাও create your tag বা enter tag name like p b সিক্স, সব কটা এখানে আমি এইভাবে দিয়ে দিলাম। এখানে সেগুলোই দিতে পারো যেগুলো কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ ছাড়া কিন্তু এখানে কোনো রকম ট্যাগ দেওয়া যাবে না, অর্থাৎ ইমেজের ট্যাগ এখানে আমি দিতে পারবো না। সো এখানে আমরা এইভাবে একটা ইয়ে চাইছি। আর একটা হচ্ছে ইকুয়ালস টু এন্টার কন্টেন্ট, ঠিক আছে। প্রথমত হলো এই জিনিসটাকে আমি রেডি করলাম। এবার এখানে গেট ক্রিয়েট এলিমেন্টের জায়গায় আমি দিয়ে দিচ্ছি এক্স, অর্থাৎ ওখানে যেটা চুজ করবে সেটা হবে। আর ক্রিয়েট টেক্সট নোটের জায়গায় আমি দিলাম ওয়াই, অর্থাৎ ওয়াই যেটা লিখবো সেইটা আমার টেক্সট নোটে ক্রিয়েট হবে, ঠিক আছে। তাহলে এইবার দেখ যখন এইখানে ক্লিক করছি অ্যাড কন্টেন্ট, দেখ এখানে তোর কাছ থেকে কন্টেন্ট চাইছে। ফার্স্ট কি চাইছে দেখ, ট্যাগ নেম চাইছে, ধর আমি দিলাম h2। এবার হচ্ছে কন্টেন্ট, দেখ এলো। এবার কিন্তু ডাইনামিক কন্টেন্ট, প্যারাগ্রাফ,
সো এখানে আমি কন্টেন্টে এটাকে দিচ্ছি, এটাকে দিলাম, দিয়ে ওকে করলাম, দেখ ওখানে পি হিসেবেই এলো কিন্তু, ঠিক আছে। আর এটা বডিতে নেই মনে হয় না? হ্যাঁ বল। মনে হয় এটা বডিতে নেই। এটা বডিতে না, এটা তো পার্টিকুলার গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করে দিলাম, আচ্ছা পার্টিকুলার একটা ডিবের মধ্যে এটা স্যার, কনভার্ট করছি। আমি এরকম ভাবে ইউএলএলআই এর মধ্যেও তো করে রাখতে পারি। যেখানে খুশি, যেখানে খুশি। মানে শুধু ইমেজটা ইউজ করা যাবে না? হ্যাঁ এখানে ইমেজটাকে ইউজ করাটা একটু চাপের আছে। স্যার টেবল টেবল কিসে? এখানে টেবিল করবি কি করে? টেবিলের বাকি বাকি ইয়েগুলো লিখবি কিভাবে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ওই পিটা লেখা যাবে, H1 H2 H3 এগুলো অ্যাড করা যাবে, স্প্যানটা অ্যাড করা যাবে। ডিপ কিছু ডিপ লিমিট আছে ওগুলোও আলাদা করে ক্রিয়েট করা যায়, তার জন্য আলাদা ফরম্যাট আছে, তোকে আরো কমপ্লিকেটেড করে লিখতে হবে, বুঝলি? হ্যাঁ স্যার। সেক্ষেত্রে তোকে এখানে একটা কাজ করা যায়, ধর এখানে ইউজার ইউএল দিচ্ছে তো, তাহলে তো মাল্টিপল কন্টেন্ট হবে। হ্যাঁ স্যার, মানে আমি চাচ্ছি যে যেগুলো পরপর কন্টেন্ট গুলো এলআই এর মধ্যে পরপর স্টোর হয়ে যাচ্ছে এরকম। পরপর এলআই এর মধ্যে স্টোর হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে তুই ইয়ে করে দে না, এন্টার কন্টেন্ট আছে, টেক্সট নোট, হুম হুম, এলআই, তাহলে আর এটা এক্স দেওয়ার দরকার নেই, ক্রিয়েট এলিমেন্ট, তাহলে প্রত্যেকবারই এলিমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। টানছে না কেন? ইকুয়াল টু প্রম্পট হলো, হোয়াইটটাতে ঢোকালো, তাহলে ফাংশনটা ক্রিয়েট করছে না, এলাই যদি রিপিট করাতে হয় একটা জিনিস করতে হবে তাহলে, বুঝলি তো? সেটা হচ্ছে ইউএল একটা ক্রিয়েট করলো,
তাহলে ফার্স্ট হচ্ছে এটা ক্রিয়েট হলো, এটা ক্রিয়েট হওয়ার পর elm c ডট অ্যাপেন চাইল্ড এটা ওটা ক্রিয়েট হয়ে গেল। প্রত্যেকবার তো বক্সে ঢুকবে না, ইউএলটাকে ক্রিয়েট করতে গেলে না প্রত্যেকবার তাহলে তোর ইউএলটা ওখানে একটা ব্ল্যাঙ্ক ফেলে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কারণ এখানে সেরকম প্রভিশন নেই যেখানে আমি ক্রিয়েট করে দেবো। কারণ এটা প্রথমবার তোর ইউএলটা ঢুকছে, দ্বিতীয়বার তো সেই ইউএলটার ভেতরে ঢুকবে প্রত্যেকবার। হুম হুম। প্রথমবার ওটা ঢুকছে ইউএলটা, বা সেকেন্ড বার তো আমার ইউএল এর ভেতরে ঢোকাতে হবে। তো ইউএলটাকে আমি ওখানে ক্রিয়েট করে নিচ্ছি। ধরো ডাইনামিক্যালি যদি করা হয়, এখানে আমি করলাম ইউএল ডকুমেন্টের গেট এলিমেন্ট, এলাম, ওটা গেল, অর্থাৎ প্রথমবার ওটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর এখানে এলআই, এর মধ্যে কন্টেন্টটা ঢুকলো এখানে, এর মধ্যে কন্টেন্টটা ঢুকলো এখানে। এইবার এখানে হচ্ছে ডট চিলড্রেন, ডট অ্যাপেন চাইল্ড, ইউএলটা ক্রিয়েট হচ্ছে। ডট চিলড্রেন, হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বক্স, এটা বক্সটা ডট চিলড্রেন, এটাতে তো কাজ করা উচিত। চিলড্রেন ইউএল, দাঁড়া, for defined child element of, আরে ফার্স্ট চাইল্ড দরকার নেই আমার। ফাইন্ডিং দ্য ফার্স্ট চাইল্ড এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট হলেই হবে।
টু গেট দ্য চাইল্ড parent dot children. কি ব্যাপার? Why? Create element li টাকে ক্রিয়েট করছে। কন্টে তো টেক্সট নোটটা ক্রিয়েট হচ্ছে। দেখছি এটা এটা তো হয়ে যাবার কথা রে। ইউএলটা ক্রিয়েট হচ্ছে, এরা এটা ক্রিয়েটই হচ্ছে না। document not created element by id box dot children box dot append child করলে ক্রিয়েট হচ্ছে। এইটাতে ডাইরেক্ট ধরছে, তাহলে এইটা ডাইরেক্ট হলে কাজ করছে এখানে। ওকে, তাহলে append child আদা এলআই গুলো তো ডাইরেক্ট ইয়েতে ঢুকছে, বুঝলি তো? তাহলে তোকে ইউএলটা আগে থাকতে ক্রিয়েট করে রাখতে হবে। ওকে, হ্যাঁ স্যার। ইউএলটা তার মানে তোকে আগে রাখতে ক্রিয়েট করে রাখতে হবে। মানে আইডিটা যেটা দিবি ওইটা তোর ইউএল এর আইডিটা হবে। মানে তোর বেসিক্যালি জিনিসটা এরকম হলো। তাহলে এখানে এই ডিপটা রয়েছে, ডিপের ভেতরে আমি একটা ইউএল ক্রিয়েট করে রাখলাম, যার একটা ধর আইডি দিয়ে রাখলাম লিস্ট বক্স। এইটাকে আমি এখানে ধরিয়ে দিলাম। মানে স্যার ইউএল এর আইডিটা ধরে ধরতে হবে, দিয়ে এলআই ক্রিয়েট করে ওর মধ্যে অ্যাপেন্ড করাতে হবে। হ্যাঁ, এই দেখ, তখন ঠিকঠাক হচ্ছে। মানে রান টাইমে যখন করছি ও চাইল্ড হিসেবে নিতে পারছে না ওটাকে। ওটা তোকে ওইভাবে করতে হবে, ইউএলটাকে ক্রিয়েট করে করতে হবে, তাহলে ওটা হবে।
ওই আসতে। ঠিক আছে, তাহলে ওইটা তোর এই প্রসেসে করতে হবে, তবে হবে। তবে তোর ডাইনামিক্যালি জিনিসটাকে তুই ক্রিয়েট করতে পারবি। এবার আমি ইউএলএলআইটাকে ক্রিয়েট করতে চাইছিলাম না, তার কারণ হচ্ছে ওখানে ইউএলটাকে আর একটা ভাবে করা যায়, তাহলে তোর কন্ডিশন দিয়ে চেক করিয়ে তবে ইউএলএলআইটাকে ক্রিয়েট করাতে হবে। কারণ ইউএল এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগটার একটা ব্যাপার আছে। এখানে যখন আমি এইটা দিচ্ছি, যখন ইউএল ক্রিয়েট করতে বলছি, তখন ওখানে তোর প্রথমে ইউএলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তারপরে এলআইগুলো তৈরি হচ্ছে। মানে এইটা দেওয়া মানে এলআই এর ওপেনিং ক্লোজিং দুটোই তৈরি হয়ে যাবে। হ্যাঁ স্যার। আর স্যার ইউএল এর আইডিটাই আমাকে ধরতে হবে। ইউএল এর আইডিটাই ধরতে হবে, কারণ অ্যাপেন্ড করতে গেলে তোকে ওই ইউএলই ঢোকাতে হবে। বাট ওটা যদি আমি ইউএলএলআই ছাড়া কাজ করি, মানে নর্মাল কন্টেন্টের ক্ষেত্রে, তাহলে ওটাকে তুই আরামসে ডায়নামিক রেখে দিতে পারবি। আমি যদি যে কোনো ইয়েতে কাজ করি, এটা ধর এলআই ছাড়া যদি কাজ করি, এখানে ধর ক্রিয়েট এলিমেন্ট, এখানে একটা প্রম্পট রেখে দিলাম, এন্টার ট্যাগ নেম, তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমি এক্সটাকে কল করি, তাহলে এখানে তো ট্যাগ নেমটা পড়ছে, আর এখানে আমি বক্সটা ফেলে রাখলাম। তাহলে এখানে যদি আমার ব্ল্যাঙ্ক ডিপটা পড়ে থাকে, তাহলে সুবিধে কি হবে, আমি যখন এখানে ইয়ে করব, কল করব এটাকে, অ্যাড কন্টেন্টে কল করলাম, এখানে ইউজার ঠিক করবে এটা ধর H1 কি H2, সাপোজ ধর আমি এখানে H2 দিচ্ছি, দেখ ফার্স্ট হেডিং পড়লো। আবার তুই অ্যাড কন্টেন্ট করলি প্যারাগ্রাফ, দেখ প্যারাগ্রাফ অ্যাড হয়ে গেল। এইভাবে তুই অ্যাড করতে পারবি, সিম্পল কন্টেন্টগুলোকে অ্যাড করতে পারবি এখানে। যেমন অ্যাঙ্কার তুই অ্যাড করতে পারবি না, তো সেক্ষেত্রে তাহলে তোর যখন তুই অ্যাড করতে যাবি তোকে ইয়ে করতে হবে, মানে ওটা সিম্পল এরকমভাবে লিখলে হবে না কোডটা, তখন তোর অ্যাঙ্কারের ক্ষেত্রে যেমন তোর এসআরসি চাই, অল্ট চাই। তো সেক্ষেত্রে আমি এখানে যখন ইয়ে দিচ্ছি, প্রমটা দিচ্ছি, যদি এটা অ্যাঙ্কার দেয়, কেউ এ দেয়, তাহলে তোকে ওর ভেতরে আরেকটা ছোট ফাংশন রান করাতে হবে, যেখানে অ্যাঙ্কার দিলে তোকে সঙ্গে সঙ্গে তোর তার এসআরসি আর ইয়েটা চেয়ে নিতে হবে। হ্যাঁ। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। অ্যাঙ্কারের যে লিঙ্কটা সেটাকে চেয়ে নিতে হবে, ইমেজ হলে ইমেজের এসআরসি, আর তোর ইয়ে লিঙ্ক, এগুলো ইফেলস করতে করতে যেতে হবে তাহলে তোকে, যদি একদম ফুললি ডাইনামিক করতে চাস। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওইভাবে করলে এটা হবে। কারণ এখানে দেখ, ধর সাপোজ এইখানে যদি আমি অ্যাঙ্কার হয়, অ্যাঙ্কারে তাহলে আমার এসআরসি আছে, তাহলে এখানে এটা তো কন্টেন্টটা, এটা তো কন্টেন্টের জন্য, এটা রেখে দাও, ক্রিয়েট কন্টেন্ট, ধর এখানে এক্স এ প্রম্পটে কেউ এ দিল, তাহলে এখানে আমি লিখব ইফ এক্স ইকুয়ালস টু এ, এটাই দেবে আমার। তো স্ট্রিং, ওটা স্ট্রিং এ নেবে, ইফ এক্স ইকুয়ালস টু এ, দেন ফ্যার
equals to enter URL। এবার যখন URL পুট করলো তখন হচ্ছে create element x টা create হলো। append child তো এটাকে করতে পারবো না, এটা তো append child হবে না, এটা তোর attribute এর সেট হবে, তাহলে তার অ্যাট্রিবিউটটাকে ইয়ে করে সেট করতে হবে। এই যে অ্যাট্রিবিউট নোড, এর অ্যাট্রিবিউটে গিয়ে অ্যাড করতে হবে তোকে, এটা আরো কমপ্লিকেটেড হবে। মানে স্যার ওই সেট অ্যাট্রিবিউট যেটা দিয়ে? হ্যাঁ, এই যে সেট অ্যাট্রিবিউট, এইটা দিয়ে সেট অ্যাট্রিবিউট মেথড। এই যে এলিমেন্ট ডট সেট অ্যাট্রিবিউট দিয়ে এইটা, তাহলে এখানে যদি আমি এইটা নিই, এখানে হচ্ছে href আর এর জায়গায় হচ্ছে আমার এলটা, ঠিক আছে? যদি এটা হয় তাহলে এটা, তারপর তো বাকিগুলো না হয় নর্মালি পড়বে, প্রম্পট এন্টার কন্টেন্ট এটা করলো অ্যাপেন্ড চাইল্ড ইয়ে হিসেবে। তাহলে এটা যদি হয়, এটা কাজ করছে কিনা দেখ, অ্যাড কন্টেন্ট ফার্স্টে ধর h2 হেডিং, ওকে, এ এন্টার URL, এন্টার কন্টেন্ট, আদা এসছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। এইভাবে তোকে এইভাবে প্রত্যেকটার জন্য ওই ইউআরএল গুলো তোর এই চেকিংটা রাখতে হবে, যখনই তোর মাল্টি লেভেল হয়ে যাচ্ছে না। তাহলে স্যার ইমেজ সোর্সও এইভাবেই করা যাবে? হ্যাঁ, ইমেজ সোর্সও এইভাবে করা যাবে, সেম যেগুলো অ্যাট্রিবিউট সেটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট দিয়ে। আর তোর ইউএলএলআইটাকে করতে হলে তাহলে তোকে ডবল চেকিং রাখতে হবে ওখানে। ফার্স্ট ওটা যদি ইউএল হয় তাহলে এলআইগুলোকে কল করবে, এন্টার লিস্ট এলিমেন্ট বলে করবি, তখন ওর মধ্যে একটা একটা করে ঢোকাতে হবে। তাহলে এইরকম ওটাকেও একটা এরকম ইফ এলস এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এটা যেমন ইফ হলো, এটা যদি ইফ এক্স ইজ ইকুয়াল টু ইউএল হয়, তখন এইখানে আবার প্রম্পট করবে, এখানে তোর ইয়েগুলো চাইতে থাকবে এলআইগুলোকে। হ্যাঁ। এবার কতগুলো এলআই তুই রাখতে চাস তার একটা চেকিং দিতে পারিস, এই 5টা, তাহলে যতগুলো এলআই হবে ততক্ষণ লুপটা ঘুরবে, এখানে একটা লুপ ঢুকিয়ে দেয়া, ওখানে একটা লুপ চালানো যেতে পারে। এখানে তোকে দুখানা নাম্বার চাইতে হবে, একটা হচ্ছে যে কটা এলআই থাকবে, ঠিক আছে? প্রথমে চেয়ে নিল কটা এলআই আছে, মানে এটা যদি ইউএল হয় তাহলে এখানে চেয়ে নিল কটা এলআই হবে, এবার যতগুলো এলআই হবে সেইটাকে দিয়ে লুপে ঘুরিয়ে দিল, লুপটা যতবার ঘুরবে ততবার এলআইটা জেনারেট হয়ে গেল।
কন্টেন্টটা ঢুকে গেল, লাস্টে গিয়ে এটাকে তুই এন্টার করে ইয়েতে ঢুকিয়ে দাও, তখন আর তোর টেক্সট নোটটা রাখছে না। বুঝতে পারলি এখানে? হ্যাঁ স্যার। এইগুলোকে কি কি বলতো আমার এইখানে, আমি এটা ফার্স্টে যেটা দেখাম সেটা হচ্ছে নর্মাল ট্যাগগুলোর জন্য, বাট যখনই তোর ইউএলএলআই, অ্যাঙ্কার, ইমেজ, তুই যেটা বলি টেবিল, টেবিল মিন্স হচ্ছে কতগুলো আমার রো হবে, হ্যাঁ, ওটা আরো কতগুলো ক্রিটিক্যাল কলাম হয়ে হবে, যাবে। ওটা আরো কমপ্লিকেটেড। হ্যাঁ স্যার, কটা রো অনেকগুলো হবে, কটা জিনিস। কলাম হবে, ফার্স্টে কটা কলাম হবে সেই কলামগুলো নিল, তারপরেতে ওটা প্রত্যেকটা রোয়েতে অ্যাড হবে, প্রত্যেকটা রোয়েতে যখন অ্যাড হবে তোর ভ্যালুগুলো চাইবে, সেগুলো আবার প্রত্যেকটা তোর ডেটা ইয়ে টিডিতে গিয়ে ঢুকবে। ঠিক আছে, তো টেবিলটা তো ডাইনামিক্যালি ক্রিয়েট হয় না, বাট আমাদের অ্যাঙ্কার ইমেজগুলো আমরা এইভাবে ডাইনামিক্যালি ক্রিয়েট করতে পারি। এটা একটা ভালো প্রোগ্রাম, এটা দিয়ে খুব সুন্দর ইয়েগুলোকে তৈরি করা যায় ডাইনামিক্যালি, যখন আমরা কোনো কাজ করব ওখানে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ক্রিয়েট করতে পারবি। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা তোদের ব্যাচের সঙ্গে না আরেকটা ব্যাচেরও চলছে একসাথে সেম। জব ইন্টারভিউ টুমোরো অ্যাট 12, লোকেশন গড়িয়া। অ্যাড্রেস, এটা কাদের জন্য দিয়েছে? কাল কে কে যাচ্ছিস রে? কালকে জবের ওপেনিং এ তোদের থেকে কেউ যাচ্ছিস? না ম্যাম মনে হয় এটা এক্ষুনি সেন্ড করলো। আচ্ছা, আমি একটা ভালো জিনিস দিয়েছি দেখবি, এটা এই এটাতে স্যার, অনেক। হ্যালো, হ্যাঁ বলছি আগের দিন ড্রিম টেক বলে একটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে ওটা দিয়ে এসেছিলাম আগের দিন, ঠিক আছে? এই যে বারাসাতে একটা ছেড়েছিল না, হ্যাঁ 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 ওইখানে একটা ড্রিম টেক মানে অন্য ছিল, আমি অন্যগুলোতে দিইনি, যেহেতু ড্রিম টেকটা মানে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, ওদের আচ্ছা একটা প্রজেক্টও দেখালো বারাসাতের যে ক্যাম্পাস হয়েছিল যে লজে, তো হ্যাঁ এখানে ওদের একটা প্রজেক্ট দেখালো, প্রজেক্টটা হচ্ছে পুরোটা ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মানে যেটা কন্টেন্ট এর উপরে পুরোটাই, মানে আচ্ছা এটা মানে এসটিএমএল সবকিছু মিলিয়ে আর কি, যে হুম হুম ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, এটা আইটি কোম্পানি হুম ড্রিমটেক। তো ওইটাতে দিয়ে এসেছিলাম, ওইটাতে আমি কিছু বলেনি, মানে অন্য অনেকগুলো ছিল কিন্তু ওইটাতেই দিয়েছিলাম পার্টিকুলার, যেহেতু আইটি রিলেটেড কোর্স করছি, তো আইটির উপরেই কোম্পানিটা বলে আমি দিলাম। আগের আচ্ছা দিন যেটা ওই বারাসাতে জব ড্রাইভ একটা হয়েছিল না, হ্যাঁ ওই তো ওইটাতে ওই পার্টিকুলার একটা কোম্পানি ছিল, ওর মধ্যে আর যেগুলো ছিল সব জাস্ট ডিল, এগুলো সব অন্যান্য, কিন্তু ওই ড্রিম টেকটা ছিল হচ্ছে আইটি কোম্পানি, মানে এটা আচ্ছা। স্যার ওই যেটা আপনি পাঠিয়েছেন ওইটা কি ওয়ার্ক ফ্রম হোম যেটা পাঠিয়েছেন? এটা খুব সম্ভবত, কারণ এখানে অ্যাকচুয়াল কোম্পানিটা কিন্তু ব্যাঙ্গালোরের কোম্পানি। সেটাই তো আমি বলছি, ব্যাঙ্গালোরের কোম্পানি, এটা মনে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমই, আর স্যালারি তো খুব কম মনে হচ্ছে। না, স্যালারি কিন্তু খুব একটা কম নয়, হুম, এটা কিন্তু স্যালারি খুব একটা কম নয়, কারণ এখানে আমার অলরেডি এটা আমি পেয়েছি আমারই একটা স্টুডেন্টের থ্রু দিয়ে, ও ওখানে বলছি যে অলরেডি এটা জব এটা করছে। এটা স্যার জিজ্ঞাসা করুন দিন স্যার, এটা নাইট শিফটে কাজ আছে নাকি এটাতে? ওটা তুই ইয়েতে ওইখানে ইয়ে তো কর না, এই এইচারে তুই ইয়েটা পাঠা না, সিভিটা পাঠিয়ে দে না। ওকে, এইবার ওরা তো তোকে কল করবে, আচ্ছা। ঠিক আছে, তখন তুই বলছি সব যে ইয়ে করে নিবি। এইচটিএমএল সিএসএস এর উপর কিছু ফ্রেশার বেরোচ্ছে না স্যার? দেখ, যেগুলো আমার কাছে আসে সেগুলো আমি দিয়ে দিই, ঠিক আছে? এবার আসবে, সেগুলো এলে তখন আমি আবার পাঠিয়ে দেবো তোদেরকে। আমার এটা এই এটা তো আমার একটা স্টুডেন্টের থ্রু দিয়ে পাওয়া, ও এইখানে চাকরি করে বলে। আচ্ছা, এমনি কোর্সের পরে তো এইচটিএমএল সিএসএস এর মানে আইটি রিলেটেড যে সমস্ত ভ্যাকেন্সি গুলো, ওগুলো তো সব আমাদের মানে যেগুলো পাঠাবে ওগুলো হ্যাঁ তো ওগুলো তো ইয়ে করাবো, আমি তো অ্যাকচুয়াল এক একটা যখন ব্যাচ এন্ড হয় না, ব্যাচের কোয়ালিটি অনুযায়ী, যে কোন ব্যাচ থেকে কীরকম কী থাকছে, গ্রাফিক ডিজাইনার কজন থাকছে, কোডিংয়ে কজন যাচ্ছে, মোটামুটি একটা রাফ একটা আইডিয়া থাকে আমার। তো সেই অনুযায়ী আমি ওদেরকে বলে দিই যে আমার এই ধরনের জব লাগবে, তো প্লেসমেন্ট থেকে সেরকমভাবে ইয়ে করে পাঠিয়ে দেয়, বুঝলি? তো এখনো যেহেতু তোদের ব্যাচটা বেরোয়নি সেই জন্যে, বা আরও আমার কোনো ব্যাচই আমার এখনো সেরকমভাবে ইয়ে হয়নি, একটা দুটো ব্যাচ ছাড়া, তো সেই জন্য আমি সেইভাবে কিছু বলিনি। স্যার আরেকটা ব্যাচ যে চলছে ওদের কবে শেষ হবে?
ওদের ব্যাচটা তোদের সঙ্গে আমার অলমোস্ট সেম টাইমে তিনখানা ব্যাচ শেষ হবে। একটা হচ্ছে তোদের ব্যাচটা, আর এখানে দুখানা ব্যাচ আছে। আচ্ছা, মানে সবই ফেব্রুয়ারি? হ্যাঁ, আমাদের তো ধরুন ফেব্রুয়ারিতে প্রায় শেষ হয়ে যাবে। না তোদের ফেব্রুয়ারিতে শেষ হবে না, তোদের ফেব্রুয়ারির আরেকটু বেশি লাগবে। মার্চ? মার্চ। তোরা আছিস মার্চে, এই ব্যাচটাও আছে তোর মার্চে, এই যে 7ই মার্চ একটা আছে। এদের সঙ্গেই তোদেরটা যাচ্ছে, সেম সেম একদম একই ডেটে তোদের স্টার্ট হয়েছে অলমোস্ট। এদের 21 তারিখে স্টার্ট হয়েছে, তোদের স্টার্ট হয়েছে 1/9। ঠিক আছে, তোদের 1/9, আর এরা স্টার্ট হয়েছে তোর, অবশ্য তোরা আগে থাকতে অ্যাডভান্স ক্লাস করছিলি বোধহয়। এরা স্টার্ট হয়েছে তোর 21/7। এদের প্রথম দিকটা একটু ইয়ে গেছে, ডিলে গেছে, ওই জন্য এদের ক্লাসটা একটু এগিয়েছে। এদের গিয়ে এন্ড হচ্ছে তোর 7/3-এ, তোদেরও মোটামুটি ধর মার্চের এন্ড হয়ে যাবে, শেষ হতে হতে। ঠিক আছে, কারণ হচ্ছে আমি তোকে বলে দিচ্ছি কারণটা, দেখ এখানে তোদের এলিজিবিলিটি টাইম হচ্ছে, স্যার বলছি যে কোনো একটা জায়গায় স্যার এই আইটি রিলেটেড যে কোম্পানিগুলো যে কোনো একটা জায়গায় স্যার ঢুকতে পারলে তো মানে এখন বিশাল ব্যাপার, মানে ফ্রেশার হয়ে তো এক্সপিরিয়েন্সটা করার জন্য না স্যার। হ্যাঁ তো তো এইটা তো মানে কতটা মানে মোটামুটি আমাদের কাছ থেকে সবাই পেয়ে যাবে এরকম কোনো? তোদের ব্যাচের এখনো যা পারফরমেন্স দেখছি, মোটামুটি 4-5 জনা আছিস যারা তো কনফার্ম পাবি। আমি তোদের যা গ্রাফিক্সের কাজ দেখেছি বা ইয়ে পেয়েছি, কনফার্ম। বাকিদের পেছনে হয়তো একটু খাটতে হবে, নিজেকেও খাটতে হবে, তা নাহলে হবে না। 95, এমনি কি কি মনে হচ্ছে কনফার্ম স্যার মোটামুটি উনি মানে পাবে? 163 এখনো তোদের ক্লাস বাকি হচ্ছে অলমোস্ট, মানে এটা হচ্ছে 12 তারিখ অবধি যদি হিসেব করা হয়, এটা 12 তারিখ অবধি আছে। 12 তারিখ অবধি ক্লাস হয়েছে তোর 96 ঘন্টা। 96 ঘন্টা মানে এদিকে 3 ওদিকে 63, 66 ঘন্টা, এখনো 66 ঘন্টা। এবার ধর আমি নিই 6 ঘন্টা, মিরান্ডা ম্যাম নেয় ধর 4 ঘন্টা, 10 ঘন্টা পার উইক। তার মানে এখনো মিনিমাম 7 থেকে 8টা উইক তো বটেই, 8খানা উইক বটেই। তো এই উইকটা, জানুয়ারিটা, দুটো, ফেব্রুয়ারির পুরোটা, মানে একটা দুটো তিনটে চারটে, 6টা, 7টা 8টা, তোদের মোটামুটি মার্চের শেষে এন্ড হতে হতে। আর তোদেরকে এখানে রিচ করতে হবে তোর 110, মানে এখানে তোর হয়ে আছে 86, সৌভিকের হয়ে আছে 86, 67 হয়েছে আকাশের, এদের একটু কম আছে, এগুলো একটু টাইম লাগবে, তোরা আগে ঢুকে যাবি। মানে স্যার এটা ঘন্টাটা? হ্যাঁ, কতক্ষণ ক্লাস করছিস তোরা, ঘন্টাটা। মোটামুটি যারা রেগুলার তাদের অসুবিধা হবে না। স্যার বলছি ব্যাচে মানে আপনি যে কাজগুলো দেখেছেন তার মধ্যে কে কে মানে জব পাওয়ার ব্যাপারে ওইভাবে ওইভাবে তো বলা মোটামুটি? উচিত নয়, কারণ পোর্টফোলিও যতক্ষণ না দেখছি ততক্ষণ কিছু বলতে পারবো না। তবে এক্সপেক্টেড অনেকেই আছে, তাদের তোদের মধ্যে অনেকেই আছে যাদের কাজ প্রথম থেকেই ভালো। আমি যে জন্য অ্যাডটা ওখানে দিয়ে দিলাম যে তোরা যদি কেউ ট্রাই করতে চাস ওখানে ট্রাই করতে পারিস। ওয়ার্ক ফ্রম হোম, ওটা এক্সপেক্টেড ওয়ার্ক ফ্রম হোম, তো সেক্ষেত্রে তোদের সুবিধেই হবে, ক্লাসও করতে পারবি, এদিকটাও ম্যানেজ হয়ে যাবে। এই জন্যই আমি ওটাকে দিয়ে দিলাম ওখানে, বুঝলি। এই মেয়েটা না প্রত্যেক দিন ঢোকে আর বেরিয়ে যায়, এখানে বলে 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 বোঝানো যায় না।
স্যার বলছি যে যেগুলোই আদার্স গুলো যেগুলো দিচ্ছে না গ্রুপে রিকোয়ারমেন্ট, ওইগুলো যে যখন যেগুলো যেতে বলছে অন্যদের থেকে, তো সেইগুলো কি আমরা যেহেতু এই আইটি রিলেটেড কোর্স করছি ওয়েব ডেভেলপমেন্টের ওপর, তো হুম। সেইটা কি যাওয়া ঠিক হবে নাকি শুধু এইগুলোই অ্যাটেন্ড করা মানে করলে ঠিক আছে, দেখ, আমি সেটাই এটা বলছি। ডিপেন্ড করে যে তুই কোনটা চুজ করছিস, বুঝলি তো, এটা ডিপেন্ড করে। তোর যদি মনে হয় না আমার এক্ষুনি জব দরকার, তুই ওটা ঢুকে গেলি, দিয়ে নিজে প্রিপারেশন নিয়ে এটাতে জয়েন করলি, সেটা হয়। না, একটা ব্যাকগ্রাউন্ড থেকে যেতে মানে একটা যেটা যেটা নিয়ে শিখছি সেটা যেতে যেতে অন্য কিছুতে গেলে পারে, সেটা যে হ্যাম্পার হয়তো ওইখানে জিজ্ঞেস করলাম যে এটা কি হ্যাম্পার ঠিক তো হবে। হবেই, হ্যাম্পার হবে না দেখি, যখনই যাবি হ্যাম্পার হবে ওখানে। মানে ক্লাসগুলো ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারবো না, তারপরে হ্যাঁ, যেগুলো শুনছি সেগুলো শুনতে, সেটা তো অবশ্যই। হ্যাম্পার তো হবেই ওখানে। তো আমার মনে হয় ওদিকটা না যাওয়াই ভালো, একটু টাইম দিয়ে এদিকটা দেখে তারপর হ্যালো। ওকে, চ এবার এদিকে। দেখ, আমি বলবো সব সময় ডোমেনকে প্রেফারেন্স দেওয়া উচিত, অল টাইম। মানে আমিও স্যার ফ্রেশার্স। সবাইকে, কারণ কারণ ডোমেনকে প্রেফারেন্স দিলে হয়তো তোর ইনিশিয়াল হিসেবে দেখবি হয়তো নন ডোমেনে প্রচুর স্যালারি, এরকম স্যালারি দিচ্ছে, ইয়ে দিচ্ছে, বাট নন ডোমেনের গ্রোথটা একদম নেই বললেই চলে। ঠিক আছে, সে তুলনায় তো ডোমেনের গ্রোথ কিন্তু অনেক বেটার, যদি লং টার্মে ভাবিস। ঠিক আছে, যদি লং টার্মে ভাবিস তখন কিন্তু তোর ডোমেনের গ্রোথ অবভিয়াসলি অনেক বেটার। হ্যাঁ বল সোমেন। স্যার ওটাই বলছিলাম, বলি স্যার নন টেকে ফার্স্ট স্টার্টিংটা বেশি দেয়, তারপরে গ্রোথ কমে নন যায়। টেকে কি হয়, ফার্স্ট স্টার্টিংয়ে ধর তোকে 15-16 দিয়ে দেবে, হ্যাঁ স্যার। কিন্তু তারপর সেটা 20-তে নিয়ে যেতে তোর হাড়ে হিম ধরে যাবে। হ্যাঁ স্যার। দেখবি 500 টাকা 1000 টাকা করে ইনক্রিমেন্ট দিচ্ছে, তখন নন টেকে ম্যাক্সিমাম এটাই হয়। না স্যার বলছি, আমি যেহেতু আমার দিক থেকে ব্যাপারটা কি, আমি যেহেতু কৃষ্ণনগরে থাকি, তো আমি কলকাতায় গিয়ে থেকে করতে গেলে মিনিমাম 12-13, মানে ফ্রেশার হিসেবে 12-13, যেহেতু আমি কিছু কোনো এক্সপিরিয়েন্স নেই, বারো দেখ, তেরো চোদ্দ। এক্সপেক্টেড তুই ফ্রেশার হিসেবে 10 ফস পেয়ে যেতেই পারিস। হুম। ঠিক আছে, 12-13টা যদি খুব একটু রেপুটেড কোম্পানি হয়, একটু ঠিকঠাক কোম্পানি হয়, তাহলে 12-13 হয়তো পেয়ে যাবে। বাট যদি তুই 10 পাস, সেক্ষেত্রে যদি তোকে একটা বছর একটু স্ট্রাগল করতে হয়, তো হ্যাঁ, সে তো অবশ্যই। চলে আসতে হবে, কারণ তা না হলে হবে না। তোরা যেটা ভাবছিস না সেটা কিন্তু, যে আমি পাবো তারপর যাবো, সেরমভাবে কিন্তু হয় না। তোকে ইনিশিয়েটিভ নিয়ে আসতে হবে, একটা নিয়ে বেরিয়ে এসো। এবার কি বলতো, দেখবি তুই যখনই ইন্ডাস্ট্রিতে ঢুকবি, তোর যদি নিজের চাহিদা থাকে, তাহলে দেখবি কাজ করতে করতেও তার পাশাপাশি তুই আস্তে আস্তে, যখন তোর হয়তো ফার্স্টেই তুই দুম করে পাবি না, কিন্তু তুই ইন্ডাস্ট্রিতে কানেক্টেড হয়ে গেলে না, তখন কিন্তু তুই আস্তে 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 এক্সট্রা দেখবি কাজ অনেক পেয়ে যাবি। যে কানেকশনগুলো হুম। হয় সেখান থেকে অনেক কাজও আসে, যেটা আমরাও করেছি। আমরাও তো একটা টাইমে স্টার্ট করেছি, এবং আমরা বাড়ি থেকে ধর দূরে এসেই স্টার্ট করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ওরকমই হয়েছিল, স্টার্ট করেছিলাম, স্টার্ট করার পর আস্তে 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 তো কানেকশানে ফ্রিল্যান্সিং ছোটোখাটো করতে করতে, ছোট অফিস থেকে ফিরে এসে বা উইকেন্ডে টিচিং করিয়ে ইয়ে করিয়ে দেখবি এক্সট্রা কিন্তু বেশ কিছুটা ইনকামও চলে আসে। তো সেখানে কিন্তু খুব একটা প্রবলেম হবে না, ওটা তোর মনে হচ্ছে। আমার হুম হুম হুম। আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কিন্তু বর্ধমান, মানে নিয়ার কালনা। আচ্ছা। তো ওখান থেকে আমি এইচএস দিয়ে বেরিয়ে এসেছিলাম এখানে। এবার এবার আমি যখন চাকরি পেয়েছি, তখন কিন্তু বাবা আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর চাকরি পেয়েছো, এবার নিজেরটা নিজে দেখো, এরকম একটা ব্যাপার আর কি। তো আমারও প্রবলেম হয়েছে, প্রবলেম হয়নি নয়, এটা বলবো না যে সঙ্গে সঙ্গে সব প্রবলেম সলভ হয়ে যায়, সেটা নয়। বাট প্রবলেমগুলোর সলিউশন দেখবি বেরিয়ে যায়, আশেপাশে তোর পরিচিতি বাড়বে। তুই এখানে যত কলকাতার কাছাকাছি থাকবি, এখানে দেখবি তোর যদি স্কিল থাকে, তার দেখবি তুই ভ্যালু পাবি এখানে। টুকটাক টুকটাক দেখবি কাজ পেয়ে যাবি, তাতে দেখবি তোর উঠে আসবে, বরঞ্চ এটা বেটার, তুই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবি। এটা হুম তোর হুম। ইন ফিউচারে খুব
মানে বিশাল কাজে দেবে এটা। আজকে কি আছে তোর এদিকে, ঠিক মানে অনেক জায়গা আছে যেখানে থাকতে হয়তো মাস গেলে তোর 3,000 3,500-এর মধ্যে তো থাকা খাওয়া হয়ে যায়। হ্যাঁ একটু কষ্ট করে থাকতে হয় ঠিক আছে, বাট একটা দুটো বছর তো থাকাই যায়। সে তো অবশ্যই। তাহলে আমি সবসময় প্রেফার করি যে জব পেয়ে বেরিয়ে এসো, যে জবই পাও তুমি কলকাতার সাইডে এমন একটা জায়গায় এসো যেখান থেকে তুমি নিজের কেরিয়ারটাকে আরো ভালোভাবে বেটারভাবে ডেভেলপ করতে পারবে, সেরকম একটা পজিশন তৈরি করে নিয়ে বেরিয়ে এসো। কারণ তুই বাড়িতে পড়ে থাকলে না, তুই 10 বছর পড়ে থাকলেও তোর ওখানে কেরিয়ার ডেভেলপ হবে না, তোকে এদিকে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এদিক তো মানে ইন্ডাস্ট্রি খুব কম আমাদের এদিকে। আমি যে সে তো আগে যে স্বাভাবিক, জায়গাগুলোতে কাজ সেটা তো করেছি হবে, মানে যত কলকাতা থেকে তুই গ্রোথ খুব দূরে কম। যাবি ইন্ডাস্ট্রি কমই হবে। এই যে সৃজা থাকে তোর ইয়েতে দুর্গাপুরে, ওদের ওখানে ইন্ডাস্ট্রি থাকলেও এই ধরনের আইটি ইন্ডাস্ট্রি ওখানে খুব লিমিটেড। ওকেও ইন ফিউচারে এদিকে তোর মুভ করতেই হবে। তোর কলকাতার আশেপাশে তুই যদি দমদম এলাকাতে এসে বা ধর বেলঘড়িয়া বরানগর এইসব যে এরিয়াগুলো, এই এরিয়াতে এসে থাকলে তুই অনেক কিন্তু এক্সট্রা কাজ ফাজ পাবি। কন্ট্যাক্ট করলে, যোগাযোগ করলে, অফিস থেকে যোগাযোগ হয়, অনেক জায়গায় যোগাযোগ হয়ে যায়, ওগুলো পেয়ে যাবে। ওটা নিয়ে চিন্তা করিস না, ওটা অফিস থেকে থেকে এদিকে এলেই না যোগাযোগ হয়ে যায়। আর সেকেন্ডলি হচ্ছে সব সময় ট্রাই করবি সেক্টর 5-এর কাছাকাছি বা রাজারহাটের কাছাকাছি জায়গাতে ঢুকতে, তাহলে কি ওই জায়গাগুলো হচ্ছে হাব। আইটি হাব হয়ে গেছে পুরো। ওখানে আমি মহিষবাতানে গেছিলাম স্যার, বলছি মহিষবাতানে, মহিষবাতানে ওখানে কিছু আছে মানে ওখানে তো ম্যাক্সিমাম যারা হোস্টেলে থাকে আছে, আর না হলে সব যেগুলো আছে যেরকম সব ফ্ল্যাট সিস্টেম, মানে ওখানে হ্যাঁ থাকা খাওয়া সব একশো ইনক্লুড সব। হ্যাঁ মহিষবাতান ওটা কাছে ওখান থেকে, ওটা মহিষবাতানটা। হ্যাঁ, ওখান থেকে ওটা তো কাছে, সেটা তো জানি। ওখানে কস্টটাও একটু বেশি। হ্যাঁ কস্টটা একটু বেশি, দমদমের থেকে বেশি কস্ট ওখানে। আমি গিয়েছিলাম ওখানে 1,000 টাকার মতো বেশি, বেশি বলছি, হ্যাঁ 1,000-1,500 মতো বেশি ওখানে। সেই জায়গায় তুই দমদমে থাক, দমদমে থেকে তুই করলি 2 বছর, দমদমে থাকলে তোর 1,000-1,500 টাকায় যাওয়া আসাটা হয়ে যাবে তোর। হ্যাঁ হ্যাঁ। টাইমটাও খুব একটা বেশি লাগবে না। আর আরেকটা জিনিস কি জানিস তো, অফিসের একদম কাছেও থাকতে নেই আবার খুব দূরেও থাকতে নেই। অফিসের কাছে থাকলে তোকে দেখবি সব কাজ তোর ঘরে চাপিয়ে দিয়ে চলে যাবে, আর দূরে থাকলে হচ্ছে যাওয়া আসার অসুবিধে। সেক্টর 5-এ থাকা অনেক কষ্ট। হ্যাঁ বলছি সেক্টর 5-এর আশেপাশে স্যার অনেক কষ্ট। প্রচুর কস্টলি, প্রচুর কস্টলি। দমদমে যেটা তোর 3,000-3,500 টাকায় মিটে যাবে, সেটা ওখানে অন্ততপক্ষে কিছু না হলেও 5-5.5-এ তুলে দেবে। রুম ভাড়াটাও হবে না 3,000-এ। হ্যাঁ ওখানে প্রচুর কস্টলি। আর যত তুই দমদম ফমদম এই সাইডে থাকবি, তোর পেইং গেস্টে থাকতে এখানে খাবার দাবারও দেখবি ঠিকঠাক পাবি। ওই সব সাইডে গেলে তোর মানে সেই ইয়েতে চলে যায়, ওগুলো ক্যাটারারদের হাতে চলে যায়, খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। জানি আমার সব থাকতো তো। ওকে তাহলে এই পার্টটা হলো। নেক্সট যেটা হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। এটা হচ্ছে ব্রাউজারটার ওপর ডিপেন্ড করে যেটা তৈরি হয়, সেটাকে বলা হয় ব্রাউজার অবজেক্ট মডেল। এবার এখানে আমরা যে উইন্ডোটা নিই, মানে ব্রাউজারটাকে নিই, ওটাকে আমরা উইন্ডো হিসেবে ধরি। তো আমি এখানে উইন্ডোর সাইজটাকে ডিফাইন করতে পারি। এখানে একটা ফাংশন আছে দেখ, উইন্ডো ডট ইনার হাইট, উইন্ডো ডট ইনার উইথ, এটা দিয়ে অনেক সময় ডিফাইন করা যায়। তোকে আমি এর ভেতরের কন্টেন্টটাকে তোর ইয়ে করে দেওয়া যাবে এটা দিয়ে। ধর এখানে আমি একটা বক্স রাখছি, এই যে বক্সটা আছে এটা রাখছি, বক্সের মধ্যে ডিসপ্লে করবে যে এটা ডেস্কটপ নাকি এটা তোর ট্যাব নাকি মোবাইল, ঠিক আছে? তো এখানে ফার্স্ট আগে জাভাস্ক্রিপ্টে গেলাম,
ফার্স্ট আগে এখানে ভ্যারিয়েবল উইন ডাব্লু ইকুয়ালস টু উইন্ডো ডট ইনার উইথ হলো var win h equals to window dot inner height আমার এই দুটো ইনার উইথ আর ইনার হাইট নিয়ে নিল। এবার এই দুটো ইনার উইথ কি হয় দেখ, আমি যদি এখানে অ্যালার্ট মারি বা ধরো এখানে লিখে দিলাম document dot get element by id box dot inner html equals to winw plus win h। দেখ এখানে যখন আমি এটাকে রিফ্রেশ করব দেখ ওখানে উইথটা দিয়ে দিয়েছে 1366/615। শিফট কন্ট্রোল এম করছি দেখ এটা হলো F5 দেখ সঙ্গে সঙ্গে দেখ স্ক্রিনের উইথটা দেখ চেঞ্জ হয়ে গেল। দেখ এখানে ঠিক যেটা রেসপন্সিভে ঠিক যেটা দেখাচ্ছে এখানেও ঠিক দেখ সেই উইথটাকে ধরছে। এটাকে বাড়া রিফ্রেশ কর দেখ ওটাই ধরছে, অর্থাৎ তোকে প্রপার উইন্ডোর উইথটাকে দিয়ে দিল। এইবারেতে আমি এইখানে করছি ইফ winw less than 768 তাহলে where equals to মোবাইল। ঠিক আছে, else if এখানে উইন্ডোজ ডব্লিউ গ্রেটার দেন 767 and winw less than 1025 মানে 1024 অবধি হচ্ছে আমার ওটা ট্যাব। তাহলে এটাই হয়ে গেল ট্যাব। এলস এটা আমার ডেস্কটপ। তাহলে এইবার আমি এইখানে এটাকে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখ এখানে এবার তুই যদি ডিসপ্লে করিস দেখ তোকে পরিষ্কার বলে দিচ্ছে তুই কোন ভিউটা খুলে রেখেছিস, ট্যাব খুলে রেখেছিস না মোবাইল খুলে রেখেছিস না ডেস্কটপ খুলে রেখেছিস। ঠিক আছে, আমরা যখন রেসপন্সিভ করি সেখানে রেসপন্সিভে আমার সিএসএস এ ব্রেকআপস আছে, আমরা ওগুলোকে বলি তোর ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টগুলোতে কি হয় ডিভাইসটার উইথটাকে ক্যালকুলেট করানো হয়, চেক করানো হয় যে ডিভাইসের উইথ কত, সেই অনুযায়ী সিএসএসটা সেট হয়। এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করতে পারি, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটা করতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি উইথটাকে ক্যালকুলেট করিয়ে এখানে আমি বলে দিতে পারি যে আমার এটা ডেস্কটপ ভার্সন, এটার মোবাইল ভার্সন এটা, অর্থাৎ আমি এখানে এই জায়গাতে ধর একটা
তুই স্ক্রিপ্ট রাখলাম, আমি যে কোনো একটা জাভা স্ক্রিপ্টে ধর আমি স্ক্রিপ্ট লিখছি, যেখানে ধর মোবাইল ভার্সনে গেলে হয়তো একটা টেক্সট আছে, যে টেক্সটটা হয়তো অ্যাকোর্ডিয়ান টাইপের দেখাবে, ক্লিক করবি নামবে, বাট ডেস্কটপ ভার্সনে সেটা নেই, ডেস্কটপ ভার্সনে ওটা হয়তো নর্মাল আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা দেখতে পাবি তোর ইয়েতে, যখন যে কোয়ারি করা হবে আরো ভালোভাবে করা হবে, কারণ ওতে আরো ইজি জিনিসটা, আরো ইজি এটা। স্যার, 1024 অব্দি ওটাকে কি বলে, লার্জ না এক্সট্রা লার্জ? কোনটা? ওটা তো তোর ইয়ের জন্য, তুই যেটা বলছিস সেটা তো ইয়েতে করছিস তুই, কি বলে বুস্ট্র্যাপের ইয়েটা ধরছিস তুই, হ্যাঁ স্যার বলছি ওটা তো এই, বুস্ট্র্যাপ গ্রিডটা ধরছিস। হ্যাঁ স্যার 1024 তো একটা ব্রেক পয়েন্ট নাকি? হাজার, ওটা তো ফিক্সড ব্রেক পয়েন্ট তো নয়, বুস্ট্র্যাপ ওই ব্রেক পয়েন্টটা ধরছে। তুই যখন ম্যানুয়াল করবি রেসপন্সিভ, তখন তো 1024 ব্রেক পয়েন্ট ধরা হবে না। আচ্ছা বুস্ট্র্যাপ, বুস্ট্র্যাপ করেছে কি, বুস্ট্র্যাপে আমার 5খানা ব্রেক পয়েন্টকে ফিক্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে তোর কত, 670 বোধহয় একটা, খুব সম্ভবত ওরকম একটা, 670-এর 670 না 570 এরকম একটা হবে, তার নিচে একটা, তার ওপর থেকে 767 অবধি একটা, 768 থেকে তোর 800 কত অবধি একটা, আর 800 কত, এরকম 5খানা ইয়েতে ভাগ করা হয়েছে। একদম ছোটটা যেটা ইয়ে বলি আমরা মোবাইল, যেটা হচ্ছে কল, তারপর কল এসএম, তারপর কল এমডি, তারপর হচ্ছে কল এলজি, তারপর কল এক্সেল, এই হিসেবে তো ভাগ কর, এই হ্যাঁ কল এক্সেল, এই হিসেবে 5টা তোর ব্রেক পয়েন্টে ভাগ করা আছে ওটা। আচ্ছা আচ্ছা, এখানে মানে এমনি করা হলো যে এতর পরে ব্রেক স্টপ ভার্সন। হ্যাঁ, আচ্ছা আমি ওই ব্রেক পয়েন্টগুলো তো ফিক্সড না, যেমন হ্যাঁ আমরা যখন রেসপন্সিভ করব ম্যানুয়াল রেসপন্সিভে, ম্যানুয়াল রেসপন্সিভে যদি দেখিস, ম্যানুয়াল রেসপন্সিভে কিন্তু কোনো ফিক্সড ব্রেক পয়েন্ট থাকে না, ওটা লিকুইড ভার্সন হয়। তুই যে ব্রেক পয়েন্টটা দিচ্ছিস, বুস্ট্র্যাপ অ্যাকচুয়াল কিন্তু স্ট্যাটিক ইয়ে করছে, তো স্ট্যাটিক ব্রেক পয়েন্ট ধরাচ্ছে ওটা, যে আমার ব্রেক পয়েন্ট ফিক্সড। অর্থাৎ লিকুইড থাকলেও লিকুইডটাও দেখবি ওই পার্টিকুলার ব্রেক পয়েন্টগুলোর ওপরে কাজ করে। বাট সব সময় কি জিনিসটা ভালো লাগে, ধর তোর লিকুইডে সাপোজ ট্যাবে, তুই যখন ট্যাবে খুলছিস, তোর হয়তো প্যানেলগুলোকে তুই দুটো পার্টে ভাগ করে দিলি, এবার যখন তোর ওখানে গিয়ে ডিভিশনটা পড়ছে, তখন হয়তো দেখবি প্যানেলগুলো এরিয়া থেকে অত্যধিক বেশি জায়গা নিয়ে নিচ্ছে, যেটা দেখতে বাজে লাগে। হুম। বুস্টআপ কিন্তু কোনোদিনই 100% ইয়ে নয়, ইভেন যারা ধর তুই যদি হাই রেটেড যারা প্রোগ্রামার আছে, যারা ডেভেলপার আছে, তাদের সঙ্গে কাজ করিস, তারা কিন্তু বুস্টআপকে অ্যাকসেপ্টই করতে চায় না। তার সবচাইতে বড় কারণ হচ্ছে, যখনই কোথাও ডাইনামিক কন্টেন্ট ঢুকবে, তখনই কিন্তু বুস্টআপ ঘেঁটে দেবে। আচ্ছা আচ্ছা ধর সাপোজ আমি তোকে বলে দিলাম, ধর সাপোজ এখানে তোর একটা এরিয়া আছে, যে এরিয়াতে আমার 4টে কলাম আছে, ঠিক আছে। তুই সেইভাবে বুস্টআপের ইয়ে লিখছিস, ফিক্সড ইয়ে লিখছিস, যে 4টে কলাম মানে আমার এইটা 4 4 4 4 করে পড়বে। আমি এইখানেই তোর এবার ডাইনামিক্যালি কিছু কন্টেন্ট ওরকম ঢোকানো হলো, ধর আরো দুটো কন্টেন্ট ঢুকলো, হ্যাঁ তো তখন ঘেঁটে যাবে। তখন কিন্তু ঘেটে যাবে। হ্যাঁ কিন্তু আমি যদি এইটাকেই তোর ম্যানুয়াল করে রাখি, ম্যানুয়াল করে আমি যদি পেরেন্টের একটা ক্লাস ধরে রাখি, যে আমার যতগুলো কন্টেন্ট হবে ওখানে চেক করবে, চেক করে ওখানে পেরেন্টের ক্লাসটা দিয়ে দেবে, ঠিক আছে। এইবারেতে ডেস্কটপের উইথ দেখবে কত আছে, এরিয়াটার উইথ দিয়ে নেবে, উইথ নিয়ে যতগুলো চাইল্ড আছে সেই চাইল্ড দিয়ে ডিভাইড করে দেবে, দিয়ে সেই উইথটা প্রত্যেকটা চাইল্ডে ফেলে দেবে। ধর আমার টোটাল উইথ হচ্ছে 1000 পিক্সেল, 1000 পিক্সেলে আমি 5খানা ফেলেছি, তাহলে 5কে যদি 1000 দিয়ে ভাগ করিস হচ্ছে 200, 200 করে প্রত্যেকটার উইড হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি ওখানে 4টে ফেলেছি, অটোমেটিক্যালি হয়ে যাবে 250, ঠিক আছে। এই ফাংশনগুলো কিন্তু কোনো দিনই তোর বুস্টআপ সাপোর্ট করবে না, বুস্টআপে তুই চেঞ্জ করতে পারবি না তো ওখানে,
বুস্টআপে তোর ক্লাস তো ফিক্সড, ফিক্সড করা আছে, ওটা হবে না। ওখানে তোকে আইদার 3, 2, 3, 4, 6 এর বাইরে তুই ভাঙতে পারবি না, সেম, তাই তো? হুম। 2, 3, 4, 6, এবার যদি 5টা আসে তখন কি হবে? তাও তোর প্রত্যেকটাতে ফেললে হবে না, এই সরি, তাও তোর একটাতে ফেললে হবে না, তোর প্রত্যেকটা শুধু পেরেন্টে ফেললে হবে না, ওখানে তোকে প্রত্যেকটা কোলামে ফেলতে, প্রত্যেকটা ডিবে অ্যাড করতে হবে ওটা, আলাদা আলাদা করে করতে। আলাদা আলাদা করে, আবার আপডেট করতে হবে, বহুত কমপ্লিকেটেড। ওর জায়গায় আমি জাস্ট ম্যানুয়ালি করে দিলাম, ম্যানুয়ালি করে এর ভেতরে আমি যটা ডিপ অ্যাড করব, টোটাল এরিয়াটাকে আগে চাইল্ড দিয়ে লেন্থ মারলেই চাইল্ডটা নিয়ে নেবে, ঠিক আছে, যে কতটা চাইল্ড আছে সেইটা দিয়ে ডিভাইড করে যটা চাইল্ড আছে সেই হিসেবে ওখানে উইথটাকে দিয়ে দেবে, তোর আর কিচ্ছু লাগবে না। একটু যারা একটু কমপ্লিকেটেড যেখানে কাজ আছে না, বড় বড় কাজ যেগুলো হয় সেখানে কোথাও বুস্ট্র্যাপ ইউজ করা, বুস্ট্র্যাপ ইউজ করলে পুরো ঘেঁটে পুরো যাচ্ছে তাই হয়ে যাবে, কাজ করতেই পারবে না। আর তোর এখানে কি ম্যানুয়াল যেগুলো হবে সেগুলো যদি একটু এদিক ওদিক ঘেঁটেও যায়, তুই ম্যানুয়াল সিএসএস দিয়ে ওটাকে সেট করে দিতে পারবি, বুস্ট্র্যাপ লিখলে তুই আর সেট করতে পারবি না, কারণ আচ্ছা, বুস্ট্র্যাপে ডাইনামিক তোর করতে গেলে স্যার ঘেঁটে যাবে। বুস্ট্র্যাপে একটা কন্টেন্টের এগেনস্টে 2-3টে করে ডিপ পড়ে, বুস্ট্র্যাপের প্রচুর লিমিটেশন আছে। বুস্টআপ হচ্ছে যেগুলো ছোট ছোট তোর মানে কোম্পানি যারা শুধুমাত্র ধর ডিজাইনের ওপর কাজ করবে, কোনো ডেভেলপমেন্টের ওপর খুব একটা হাইফাই কাজ হবে না, সেখানে বুস্টআপ খুব ভালো। মানে স্যার স্ট্যাটিক ওয়েব পেজ হলে ভালো হয়। হ্যাঁ, স্ট্যাটিক ওয়েব পেজের জন্য বুস্টআপ খুব ভালো, ফটাফট হয়ে যাবে, নেমে যাবে, তোর কোনো চাপ নেই, 2-3টে ডিপ বেশি। কিন্তু বুস্টআপের আর একটা ড্রব্যাক হচ্ছে, বুস্টআপ করার পর সেই পেজটাকে যখন এসইও করতে যাবে না, অতিরিক্ত কোড থাকার জন্য ওর কিন্তু মার্কস ডাউন হয়ে যায়, ওর ডাউন হয়ে যায়, জানিস তো? আচ্ছা আচ্ছা। কারণ অতিরিক্ত তোর জাঙ্ক ডিপ পড়ছে না, প্রচুর ক্লাস স্যার। প্রচুর ক্লাস, প্রচুর ডিপ, অতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে আমার অত ক্লাস নিয়ে আমি করব কি? হচ্ছে টেলউইন অনেক বেটার, টেলউইনটা এসছে, টেলউইনটা ভালো। ওটাও কি স্যার লাইব্রেরি? হ্যাঁ, ওটাও লাইব্রেরি, টেলউইনও লাইব্রেরি, অলমোস্ট বুস্টআপের মতো, কিন্তু বুস্টআপের থেকে বেটার ওটা। এখন ওই জন্য টেলউইনের মার্কেটটা বাড়ছে চচ্চর করে, তবে কোনোটাই এখনো ডেভেলপাররা অ্যাকসেপ্ট করে না, কারণ ওটাতেও তোর এক্সট্রা ডিপ নিতে হয়, এক্সট্রা ক্লাস আছে প্রচুর, ওগুলো নিতে হয়। ওকে, এখানে দেখ, এটা হলো, এইবার এটাকে আমরা ইউজ করব কিভাবে দেখ, এখানে একটা তো আমি দেখিয়ে দিলাম, ইনার হাইট বা ইনার উইথ দিয়ে আমি পুরো ডি তোর কি বলে উইন্ডোটাকে আমরা মাপতে পারি। এছাড়াও আর একটা হয় দেখ, উইন্ডোজ অবজেক্ট মেথড, এইটা উইন্ডো ওপেন উইন্ডো ক্লোজ, এটা দিয়ে কি হয় ডাইনামিক্যালি আমরা উইন্ডোকে ওপেন করতে পারি। যেমন ধর অনেক সময় দেখবি, তোরা লক্ষ্য করে থাকবি, ধর কোনো একটা সে মাধ্যমিকে যখন রেজাল্ট বেরোয় তখন দেখবি তুই আইডি দিয়ে সার্চ মারলি, তোকে রেজাল্ট একটা ছোট্ট একটা উইন্ডোর মধ্যে দিয়ে দিল আলাদা করে। সেম জিনিসটা এখানে আমরা করতে পারি। এখানে ফার্স্ট একটা আমি বাটন ক্রিয়েট করছি, ধর এফএন উইন, এখানে দিলাম শো বা শো ডেটা, হলো। এবার এইটাকে আমি এখানে ফেলছি, এটা যেখানে আছে থাক, এখানে করে ফাংশন এফএন উইন। ফার্স্ট কি করছি দেখ, একটা ভেরিয়েবল নিচ্ছি ফেয়ার, ঠিক আছে। এবার হচ্ছে ভেতরেই থাকো,
ওটা পরে দরকার পড়লে বাইরে বের করো। এবার হচ্ছে এটা নে ইকুয়ালস টু উইন্ডো ডট ওপেন। প্রথমটা হচ্ছে টার্গেটটা, অর্থাৎ আমি যেটা ওখানে খুলতে চাইছি সেটা। সেটার পর এখানে একটা নেম, ধর একটা নেম দিলাম, কমা দিয়ে এবার হচ্ছে এখানে উইথ ইকুয়ালস টু ধর 400, কমা হাইট ইকুয়ালস টু 300। এটা দেখ একটা ক্রিয়েট করবে, এটা একটা ব্ল্যাঙ্ক একটা ক্রিয়েট করবে। এইবার আমি এটা করছি মাইউইন, এইবার ডেটাটাকে ঢোকাচ্ছি ডট ডকুমেন্ট ডট রাইট। দিস ইজ ডেমো। এটা হচ্ছে আমি এটাকে যদি রান করাই, দেখ এখানে একটা খুলে যাবে, দেখেছিস? যে সাইজ বলেছি সেই সাইজেই খুলবে, কিন্তু আমি যদি সাইজটাকে চেঞ্জ করি এটাও ছোট হয়ে যাবে। দুশো, আচ্ছা হ্যালো। স্যার দ্বিতীয়টা কি ডেমো উইন্ডো? হুম, দ্বিতীয়টা ওটা কি? এটা হচ্ছে নেমটা, উইন্ডোটা। আচ্ছা আচ্ছা। তা তুই মাল্টিপল খুলবি, তো এই নেমটাকে আমি ডাইনামিক্যালি জেনারেট করে দিতে পারি, যাতে পরে ওটাকে ধরে আমি ইউজ করতে পারি। চলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার তোর বডি এরিয়াটাকে এইভাবে জেনারেট করায়। আর যদি আমি ক্লোজ করতে চাই, ধর আমি এখান থেকে ক্লোজ করব, তো ক্লোজ বাটন থাকে এখানে, ক্লোজ বাটনটা বাইরেই দেখিয়েছে, জাস্ট ওই ভেরিয়েবলটা দিয়ে ডট ক্লোজ করলেই হয়ে যায়। ওই জন্যে এইটাকে বাইরে ইউজ করছে, মাইউইনটাকে বাইরে ইউজ করছে। মানে স্যার ওপেন করলে ক্লোজ ইউজ করতেই হবে তো? না, একটা তো তুই তো ক্রস করে তো ক্লোজ করতেই পারছিস। হ্যাঁ, ক্রস এখান করে থেকে যখন করতে পারছি। ইয়ে করছিস এখান থেকে তো ক্লোজ আছেই। হ্যাঁ। এছাড়াও ধর অনেক সময় দেখা যায় হয়তো সাইডে খুললাম, আমি এখান থেকে ক্লোজ করব, তখন আচ্ছা। এখানে এখানে ক্লিক করলে এমনি ওটা কিন্তু ব্যাকে চলে যাবে, ওটা তোর ব্যাকেই চলে যাবে। হ্যাঁ। বাট এখান থেকে তুই ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যায়। ওটাই উইন্ডোটাকে ক্লোজ করার হচ্ছে এই যে ভেরিয়েবলটা দিয়েছি আমি, এইটা হ্যাঁ। এইটা ডট ওপেন, এইটা ডট ক্লোজ, দুটো ফাংশন আমার ওখানে রান করে। ওইটা দিয়ে উইন্ডো ডট ওপেন, উইন্ডো ডট ক্লোজ, এই দুটো ফাংশন এখানে কাজ করে। হ্যাঁ, মাই উইন ডট ক্লোজ, ওটাকে ক্লোজ করলেই ওটা ক্লোজ হয়ে যাবে পুরোটা। ক্লোজ বাটনটা যদি আমি ইউজ করতে চাই তখন ওটা ইউজ হবে। আমার এখানে ইন জেনারেলি ক্লোজ বাটনটা ইউজ করার দরকার নেই, কারণ আমি যখন এখানে খুলছি বাই ডিফল্ট ওর একটা বাটন থাকছে, তো আমি সেটা দিয়ে ক্লোজ করব। এইটা দিয়ে এইভাবে তুই ডেটাটাকে, যেটা আমরা এইখানে ডিসপ্লে করাচ্ছিলাম বক্সের মধ্যে, আমি সেই আমি চাইলে ওটাকে আলাদা করে ওরকমভাবে ডিসপ্লে করাতে পারি। কোনো একটা ডেটাকে আমি যদি উইন্ডোর মানে বাইরে ডিসপ্লে করাতে চাই তখন এইভাবে। স্যার ওই আমাদের যে এলএমএস আছে ওখানে এক্সট্রা যে উইন্ডো খোলে হ্যাঁ, সেটা বের হচ্ছে না।
এই রকম ভাবে ও এই ফাংশনটা, এইটা যেটা কাজ করে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি করি নর্মালি ডেটাগুলোকে গেট এলিমেন্ট বাই আইডি বা ধর ইনার এইচটিএমএল করে বা ডকুমেন্ট ডট রাইট করে সেম পেজে ডিসপ্লে করায়। আমি সেম ডেটাটাকে যদি আলাদা করে একটা ছোট উইন্ডোতে ডিসপ্লে করাতে চাই তখন এটা এরকম। অনেক সময় দেখবি তোর ইয়েতে বিশেষ করে ট্রেনের টিকিট কাটতে যাবি, ট্রেনের টিকিটের ওখানে দেখবি টিকিটটা যখন তোর কাটা হয়ে যায় দেখবি একটা সেপারেট উইন্ডোতে তোকে ইয়েটা দেয়, টিকিটটা দেয়। এইভাবে করা হয় সেটা, যেটা জেনারেট হচ্ছে ডায়নামিক্যালি জেনারেট হচ্ছে ওটা, সেইটাকে তোর এইভাবে একটা আলাদা উইন্ডোতে দিয়ে দেয়। এবার সেখানে যদি ফাংশন টাংশন সব অ্যাড করে দেয় এখানে আরও এই উইন্ডোটাতে এবার এই উইন্ড দিয়ে তোর এক্সট্রা ডাউনলোড ফাংশন ফাংশন এগুলোকে অ্যাড করে দেওয়া যাবে ওখানে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ব্রাউজার অবজেক্ট মডেলের পার্ট যেটা তোমার এলএমএস এ আছে। নেক্সট দিন হবে তোর ফর্ম ভ্যালিডেশন, তারপরেতে অ্যাডের পরে jQuery। jQueryতে বেশ কিছু জিনিস আমি দেখাবো কিভাবে কাজ করবি, কারণ বলছি স্যার jQuery এই জাভাস্ক্রিপ্ট আর jQuery দুটো কি একই, মানে অনেকটা কি একই, মানে অনেকটা জাভাস্ক্রিপ্টে একই, যদি কিছু, অনেকটা মানে একই। jQuery যে jQuery কোনো হচ্ছে একটা জানলে, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এখানে তুই জাভাস্ক্রিপ্টে বেসিক্যালি আমরা কি করলাম, আইডিয়াটাকে মানে কনসেপ্টটাকে তৈরি করা হলো। ঠিক আছে, এবার জাভাস্ক্রিপ্ট দিয়েও তুই কাজ করতে পারিস, কিন্তু jQuery দিয়ে কি অনেক ফাস্ট কাজ হয়। jQuery হচ্ছে একটা লাইব্রেরি বা প্লাগইনস বলতে পারিস, যেটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি বলা হয় ওটাকে, কারণ ওখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে তোর একটা ফাইল ক্রিয়েট করা আছে, সেই ফাইলটাকে অ্যাটাচ করে সেখান থেকে আমি রেডিমেড যে ইয়েগুলো ফ্রেমওয়ার্ক যেগুলো সেই ফ্রেমওয়ার্কগুলোকে ধরে 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 কাজ করব। HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটে হচ্ছে একদম পিওর। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেটাই বলিস, আর বুটস্ট্র্যাপ হচ্ছে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট তিনটে মিক্স করে একটা ফ্রেমওয়ার্ক। সরি, HTML CSS আর jQuery তিনটে মিক্স করে একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ 5 হচ্ছে HTML CSS আর তোর জাভাস্ক্রিপ্ট, আর বুটস্ট্র্যাপ 4 অবধি হচ্ছে HTML CSS আর jQuery। ঠিক আছে, তাহলে এটা করবি, এগুলো দেখ। এইগুলো করলে কি হবে, যখন তুই jQuery-তে কাজ করবি তখন জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। এবং jQuery-তে তোর যেহেতু ওটা লাইব্রেরি, ওখানে তোর এখানে যে জিনিসটা করতে ধর একটা অনেকটা লিখতে হবে তোকে, ধর 20 লাইন লিখতে হবে, সেখানে হয়তো jQuery-তে তোর 6টা কি 7টা লাইনে পুরোটা কমপ্লিট হয়ে গেল। jQuery তোদের মধ্যে কেউ জানিস এখনো পর্যন্ত? হ্যাঁ আমি জানি কিন্তু ভুলে গেছি। ভুলে গেছিস jQuery? jQuery মানে তো ভুলে ভুলে গেছি বলতে স্যার ওই প্র্যাকটিস করা হয়নি, দেখলে মনে পড়ে যাবে। jQuery তো সবচেয়ে সোজা, jQuery খুব সোজা। jQuery-তে খুব ভালো ভালো এফেক্ট তৈরি হয়। এই তো এদের jQuery আদা, এখানে তাও সবগুলো নেই। হ্যাঁ এইগুলো সব jQuery-তে করা, এই যে লাইট বক্স, এখানে সব নেই। এখানে এদের রেসপন্সিভ প্রজেক্ট কনস্ট্রাকশন HTML ইন্ডেক্স, এটা তো CSS। রেসপন্সিভ প্রজেক্ট 1, এই যে এটা পুরো কমপ্লিট করা আছে।
এর ভেতরে আবার এটাকে ঢুকিয়ে দিয়েছে। ও দেখ, এইখানটা আবার কোথাও ঝাড় খাচ্ছে। দেখ, এগুলো সব jQuery দিয়ে করা। এই যে রেসপন্সিভটা বলছিলাম না, ব্রেক পয়েন্টের ব্যাপারটা, এইটাতে দেখতে পাবি। আর দেখো এটাকে দেখাচ্ছি, বুঝতে পারবি। মানে স্যার যদি জাভাস্ক্রিপ্টটা যদি একটু টাফ লাগে তাহলে কি যে কোয়েরিটা যদি ভালোভাবে জানা যায় তাহলে কি হবে? মানে জাভাস্ক্রিপ্টে যেহেতু ওটা লাইব্রেরি। দেখ, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে বেস। এবার তুই যদি jQuery-টাকে ঠিক করে তুলে নিতে পারিস, তাহলে তোর জাভাস্ক্রিপ্টও উঠে যাবে, কারণ দুটোর কনসেপ্ট সেম, দুটো সেম লজিকের ওপর কাজ করছে। তো আমার আচ্ছা, মানে যদি জাভাস্ক্রিপ্টটা জাভাস্ক্রিপ্ট, হচ্ছে একটু ভাস্ট প্রসেস আর হচ্ছে সাপোজ আমি এখন জাভাস্ক্রিপ্ট আমার একটু টাফ লাগছে, আমি যখন jQuery-টা শিখছি সেখানে হয়তো আমার ইজি লাগলো, তো jQuery-তে যখন আমি শিখবো, jQuery-তেও তো কমপ্লিকেটেড জিনিস আছে, সেগুলো যখন করতে যাবি তোর আস্তে আস্তে তোর কিন্তু আলটিমেটলি জাভাস্ক্রিপ্টটাই ডেভেলপ হবে। শুধু জাভাস্ক্রিপ্ট লেখার কোডিং ফান্ডামেন্টালসগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, আর কিছুই না। তোর আইডিয়া ডেভেলপ করার জন্য jQuery খুব ভালো, কারণ আমরা যারা কাজ করেছি, আমাদের সময় ম্যাক্সিমাম jQuery-তে কাজ হতো। তারপর যখন জাভাস্ক্রিপ্ট এলো, প্রথম দিকে একটু প্রবলেম হতো, বাট তারপর আর কোনো ইয়ে হয়নি, প্রবলেম হয়নি আমাদের। দেখ এখানে দেখ, ব্রেক পয়েন্টগুলো দেখ কিন্তু ফিক্স না। 1068, 1800, এগুলো দেখেছিস তোদের ওই ইয়ের যেটা বুটস্ট্র্যাপের যেটা, সেটা অনুযায়ী কিন্তু নয় এটা। ম্যানুয়ালি করা। এটা হচ্ছে ম্যানুয়াল করা। এতে সুবিধে হচ্ছে তোর সাইটটা একদম পারফেকশন খুব ভালো আসে। যেখানে আমার যেটার প্রবলেম হচ্ছে আমি সেখানে ব্রেক পয়েন্ট দিয়ে দিতে পারি। এখানে পুরো জিনিসটা লিকুইড। ইভেন এই স্ট্রাকচারটা দেখলে আরো ভালো বুঝতে পারবি। কোথায় গেল? এই যে দেখ, এইখানে গিয়ে স্ট্রেট হয়ে গেল, এখান থেকে আবার এটা এরকম। এই জিনিসগুলোই হচ্ছে মেন, যে একটা রেসপন্সিভে এইগুলো হচ্ছে মেন, যে তুই একটা ডিজাইনকে হ্যান্ডেল করছিস কিভাবে, এটা কিন্তু মেন। এই কার্ভটাকে হ্যান্ডেল করা, এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা। দেখ এখানে গিয়ে আমার এটা এরকম চলে এলো, ঠিক আছে? এখানে দাঁড়া, দেখ এটা এরকম আছে, আরো ছোট করছিস, এটা একটা একটা হলো। দেখ এইগুলো দেখ আবার নিচে চলে এলো, আর এইগুলো দেখ বড়টা উপরে চলে গেল, ছোটগুলো নিচে চলে এলো। এতক্ষণ কিন্তু ছোটগুলো সাইডে ছিল, এই যে ছোটগুলো সাইডে ছিল, যাই এখানে গেলি ছোটগুলো কিন্তু নিচে চলে এলো। খানিকক্ষণ বাদে এখানে গিয়ে দেখ সব কটা এবার পরপর এক সাইজে, সব কটা সেম সাইজ। এই জিনিসগুলো তোর ম্যানুয়ালি যতটা কন্ট্রোল করা যায়, বুস্টআপ হলে সেই কন্ট্রোলটা অনেকটা লিমিটেড হয়ে যায়। ঠিক আছে?